দ্বিতীয় পর্ব। দিনের আলো ফুটিবার সঙ্গে সঙ্গেই কিল্লাঘাটে মহা হইচই আরম্ভ হইয়া গিয়াছে। কুমার কম্পন ফিরিয়া আসিয়াছেন। গোলাকৃতি খেয়ার তীরগুলি ঝড়ের তাড়নে ছত্রভঙ্গ হইয়া গিয়াছিল, কিন্তু ডুবিয়া যায় নাই। তাহারা ঘাটে ফিরিয়া আসিয়াছে। এই বিচিত্র গঠনের ডেঙাগুলি তুঙ্গভদ্রার নিজস্ব নৌকা। ভারতের অন্য কোথাও দেখা যাইত না। বেতের চ্যাঙারির গায়ে চামড়ার আবরণ পরাইয়া এই ডেঙাগুলি নির্মিত। তবে আয়তনে চ্যাঙারির তুলনায় অনেক বড়। 10-12 জন মানুষ তল্পিতল্পা লইয়া স্বচ্ছন্দে বসিতে পারে। এই জাতীয় জলযান প্রাচীনকাল হইতে আরব দেশে প্রচলিত ছিল। দক্ষিণ ভারতে কেমন করিয়া উপনীত হইল বলা সহজ নয়। হয়তো মোপলারা যখন আরব দেশ হইতে আসিয়া দাক্ষিণাত্যে উপনিবেশ স্থাপন করে, তখন তাহারাই এই জাতীয় নৌকার প্রবর্তন করিয়াছিল। কুমার কম্পনদেব ঘাটে দাঁড়াইয়া দেখিতেছিলেন, কলিঙ্গের 3টি বহিত্র নদী মধ্যস্থ বিভিন্ন চরে আটকাইয়া বেসামাল ভঙ্গিতে দাঁড়াইয়া আছে। যদিও মানুষগুলাকে দেখা যাইতেছে না, তবু আশা করা যায় তারা বাঁচিয়া আছে। বাঁচিয়া থাকিলে তাহাদের উদ্ধার করা প্রয়োজন। সর্বাগ্রে কলিঙ্গের 2 রাজকন্যার সন্ধান লওয়া কর্তব্য। কম্পনদেব আদেশ দিলেন। চক্রাকৃতিক ডিঙাগুলি লইয়া মাঝিরা অর্ধমজ্জিত বহিত্রগুলির দিকে চলিল। সর্বশেষ ডিঙাতে স্বয়ং কম্পনদেব উঠিলেন। এখনও সূর্যোদয় হয় নাই, কিন্তু পূর্ব দিগন্ত আসন্ন সূর্যের ছটায় স্বর্ণাভ হইয়া গিয়াছে। ডিঙাগুলি ভাটির দিকে চলিল, কারণ বানচাল বহিত্র 3টি ওই দিকেই পরস্পর হইতে 2-3 রজ্জু দূরে আটকাইয়া আছে। সকলের পশ্চাতে কম্পনদেবের ডিঙা যাইতেছিল। তিনি ডিঙার মধ্যস্থলে দাঁড়াইয়া এদিক ওদিক চাহিতেছিলেন। সহসা তাহার চোখে পড়িল, পাশের দিকে দ্বীপাকৃতি একটি চরের ওপর 2টি মনুষ্যমূর্তি পড়িয়া আছে। তিনি ভালো করিয়া দেখিলেন, হাঁ, সৈকতলীন মনুষ্যদেহই বটে, কিন্তু জীবিত কি মৃত বলা যায় না। একটি দেহ বালু কর্দমাক্ত রক্তাংশুক দেখিয়া মনে হয় সে নারী। কম্পনদেব মাঝিকে সেই দিকেই ডিঙা ফিরাইতে বলিলেন। দ্বীপে নামিয়া কম্পনদেব নিঃশব্দে ভূমি শয়ান মূর্তি 2টির নিকটবর্তী হইলেন। একটি নারী, অন্যটি পুরুষ। পরস্পর হইতে 3-4 হস্ত অন্তরে শুইয়া আছে, কিন্তু মৃত নয়। নিঃশ্বাস প্রশ্বাসের ছন্দে দেহের সঞ্চারণ লক্ষ্য করা যায়, হয় মূর্ছিত নয় নিদ্রিত। কম্পনদেবের চক্ষু যুবতীর মুখ হইতে পুরুষের মুখের দিকে কয়েকবার দ্রুত যাতায়াত করিল, তারপর যুবতীর মুখের ওপর স্থির হইল। এই সময় সূর্যবিম্ব দিকচক্রের ওপর মাথা তুলিয়া চারিদিকে অরুণ ছটা ছড়াইয়া দিল। যুবতীর মুখে পালার্ক কুঙ্কুমের স্পর্শ লাগিল। কম্পনদেব নিষ্ফলক নেত্রে যুবতীর ঘুমন্ত মুখের পানে চাহিয়া রহিলেন। তিনি রাজপুত্র। সুন্দরী যুবতী তাহার কাছে নূতন নয়, কিন্তু এই ভূমির শয়ান যুবতীর মুখে এমন একটি দুর্নিবার চৌম্বক শক্তি আছে যে বিমূঢ় হইয়া চাহিয়া থাকিতে হয়। কম্পনদেব যুবতীর প্রতি দৃষ্টি রাখিয়া মনে মনে বিচার করিলেন, এ নিশ্চয়ই কলিঙ্গের প্রধান রাজকন্যা, বিজয়নগরের ভাবী রাজবধূ। কম্পনদেব বোধ করি কলিঙ্গদেশিয়া বরাঙ্গনাদের কুহক ভরা রূপ লাবণ্যের সহিত ইতিপূর্বে পরিচিত ছিলেন না। তাহার সর্বাঙ্গ দিয়া ঈর্ষা মিশ্রিত অভিপ্সার শিহরণ বহিয়া গেল। আরও কিছুক্ষণ নিদ্রিতাকে পর্যবেক্ষণ করিয়া তিনি গলার মধ্যে শব্দ করিলেন। অমনি বিদ্যুন্মালার চক্ষু 2টি খুলিয়া গেল। অপরিচিত পুরুষ দেখিয়া তিনি বসন সংবরণপূর্বক উঠিয়া বসিলেন। উষাকালে তিনি আবার তন্দাচ্ছন্ন হইয়া পড়িয়াছিলেন। অর্জুনও ঘুমাইয়াছিল। অর্জুনের ঘুম কিন্তু ভাঙিল না।
সারা রাত্রি জাগরণের পর সে গভীরভাবে ঘুমাইয়া পড়িয়াছে। বিন্দুমালা একবার কুমার কম্পনদেবের দিকে চক্ষু তুলিয়াই আবার চক্ষু নত করিলেন। এই পরম কান্তিমান যুবকের চোখে দৃষ্টি ভালো নয়। বিদ্যুন্মালা ঈষৎ উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করিলেন, আপনি কে? কম্পনদেব বলিলেন, আমি রাজভ্রাতা কুমার কম্পনদেব। ঝঞ্ঝা বিধ্বস্তদের খোঁজ নিতে বেরিয়েছি। আপনি? আমি কলিঙ্গের রাজকন্যা বিন্দুমালা। কম্পনদেব অর্জুনের দিকে কটাক্ষপাত করিয়া বলিলেন, এ ব্যক্তিকে? বিন্দুমালা বলিলেন, আমি ঝড়ের আঘাতে নৌকা থেকে জলে পড়ে গিয়েছিলাম, ডুবে যাচ্ছিলাম। উনি আমাকে উদ্ধার করেছেন। ওর নাম অর্জুন বর্মা। নিদ্রার মধ্যেও নিজের নাম অর্জুনের কর্ণে প্রবেশ করিয়াছিল। সে এক লাফে উঠিয়া দাঁড়াইল। কম্পনদেবকে দেখিয়া বলিল, কে? কম্পনদেব কুঞ্চিত চক্ষে তাহাকে নিরীক্ষণ করিলেন, উত্তর দিলেন না। তারপর বিন্দুমালার দিকে ফিরিলেন। সারা রাত্রি আপনি এবং এই ব্যক্তি দ্বীপেই ছিলেন? হাঁ। ভালো, চলুন এবার ডিঙায় উঠুন। বিন্দুমালা উঠিয়া দাঁড়াইলেন। তাহার চক্ষে সহসা ব্যাকুলতার ছায়া পড়িল। তিনি বলিলেন, কিন্তু কঙ্কনা, আমাদের নৌকা কি ডুবে গিয়েছে? কম্পনদেব বলিলেন, না, একটি নৌকাও ডোবেনি। কঙ্কনাকে? আমার ভগিনী মণিকঙ্কনা। তিনি নিশ্চয়ই ময়ূরপঙ্খী নৌকাতেই আছেন। আসুন, প্রথমে আপনাকে সেখানে নিয়ে যাই। বিন্দুমালা ডিঙায় উঠিলেন। কুমার কম্পন একটু চিন্তা করিয়া অর্জুনের দিকে শিরশ্চালন করিলেন। অর্জুন ডিঙায় উঠিল। তখন কম্পনদেব স্বয়ং ডিঙায় আরোহণ করিয়া স্রোতের মুখে নৌকা চালাইবার আদেশ দিলেন। সূর্য আরও উপরে উঠিয়াছে। নদীর বুকে যে সামান্য বাষ্পাবরণ জমিয়াছিল তাহা অন্তর্হিত হইয়াছে। নৌকা তিনটি স্পষ্ট দেখা যাইতেছে। প্রথমেই ময়ূরপঙ্খী নৌকা নিমজ্জিত চরে অবরুদ্ধ হইয়া উৎকণ্ঠ ময়ূরের ন্যায় দাঁড়াইয়া আছে। চারিদিকে জল। ইতিমধ্যে একটি ডিঙা তাহার নিকট পৌঁছিয়াছে, কিন্তু ময়ূরপঙ্খীর পাটাতনে মানুষ দেখা যাইতেছে না। কুমার কম্পনের ডিঙা ময়ূরপঙ্খীর গায়ে গিয়া ভিড়িল। কুমারী বিন্দুমালা শীর্ণ কণ্ঠে ডাকিলেন, কঙ্কনা! খোলের ভিতর হইতে আলুথালু বেশে মণিকঙ্কনা বাহির হইয়া আসিল। বিন্দুমালাকে দেখিয়া দুই বাহু প্রসারিত করিয়া চিৎকার করিয়া উঠিল, মালা, তুই বেঁচে আছিস? বিন্দুমালা টলিতে টলিতে ময়ূরপঙ্খীর পাটাতনে উঠিলেন। দুই ভগিনী পরস্পর কণ্ঠলগ্না হইলেন। তারপর গলদস্যু নেত্রে রৈঘরে নামিয়া গেলেন। রাজপুরীতে যাইতে হইবে। আবার বেশবাস পরিবর্তন করিয়া রাজকন্যার উপযোগী সাজসজ্জা করা প্রয়োজন। ডিঙাতে দাঁড়াইয়া কুমার কম্পন অঙ্গুলি দিয়া সূক্ষ্ম গুম্ফের প্রান্ত আমর্ষণ করিতে লাগিলেন। অর্জুন উপাঙ্গ দৃষ্টিতে তাহাকে দেখিতেছিল। তাহার মনের ভাব বুঝিতে কষ্ট হইল না। রাজপুত্র রূপ দেখিয়া মজিয়াছেন। শোভাযাত্রা করিয়া রাজকন্যারা কিল্লাঘাট হইতে রাজভবন অভিমুখে যাত্রা করিলেন। রাজকন্যাদের হাতির পিঠে উঠিবার অনুরোধ করা হইয়াছিল। তাহারা ওঠেন নাই। দুই বোন পাশাপাশি চতুর্দোলায় বসিয়াছেন। কুমার কম্পন অশ্বপৃষ্ঠে চতুর্দোলার পাশে চলিয়াছেন। তাহার দৃষ্টি মুহুর্মুহু রাজকন্যাদের দিকে ফিরিতেছে। রহস্যময় দৃষ্টি। তাহার অন্তর্গুড়ো জল্পনা কেহ অনুমান করিতে পারে না। চতুর্দোলার পশ্চাতে একটি দোলায় রাজবৈদ্য বৃদ্ধ রসরাজ ঔষধের প্যাটরা লইয়া উঠিয়াছেন। ভাগ্যক্রমে তাহার দেহ অনাহত আছে, কিন্তু অবস্থা গতিকে তিনি যেন একটু দিশাহারা হইয়া পড়িয়াছেন। রসরাজের পেছনে নৌকার নাবিক ও সৈনিকের দল পদব্রজে চলিয়াছে। তাহাদের মধ্যে অর্জুন বর্মাও আছে। সে চলিতে চলিতে ঘাড় ফিরাইয়া এদিক ওদিক দেখিতেছে।
সবগুলি মুখই পরিচিত, কিন্তু বলরামকে দেখা যাইতেছে না। অর্জুনের পাশের লোকটি হাসিয়া বলিল, বলরাম কর্মকারকে খুঁজছ? সে আসেনি, নৌকায় জখম হয়েছে, তাই মেরামতি করবার জন্য বলরাম আর একজন ছুতোর নৌকাতেই আছে। অর্জুন নিশ্চিন্ত হইল। বিচিত্র নগর শোভা দেখিতে দেখিতে চলিল। শোভাযাত্রার গতি দ্রুত নয়। সম্মুখে 5টা হাতি ও পশ্চাতে অশ্বারোহীর দল তাহার বেগ মর্যাদা সংহত করিয়া রাখিয়াছে। আজ আর মুরজ মুরলি বাজিতেছে না, থাকিয়া থাকিয়া বিপুল শব্দে তুরি ও পটহ ধ্বনিত হইতেছে, যেন বিজয়ী সৈন্যদল ডঙ্গা বাজাইয়া গৃহে ফিরিতেছে। এই বিশাল নগরের আকৃতি প্রকৃতি সত্যই বিচিত্র। 7টি প্রাকার বেষ্টনীর মধ্যে 6টি পেছনে পড়িয়া আছে, তবু নগর এখনও তার দৃশ্য জনাকীর্ণ নয়। ভূমি কোথাও সমতল নয়। কঙ্করাবৃত পথ কখনো উঠিতেছে, কখনো নামিতেছে, কখনো মকরাকৃতি অনুচ্চ গিরিশ্রেণীকে পাশ কাটাইয়া যাইতেছে, কোথাও অগভীর সংকীর্ণ পয়নালুক পথকে খণ্ডিত করিয়া দিয়াছে। হাঁটু পর্যন্ত জল অতিক্রম করিয়া যাইতে হয়। যেখানে জমি একটু সমতল, সেখানে পথের পাশে পাথরের গৃহ, ফুলের বাগান, আম্রবাটিকা, ইক্ষুক্ষেত্র। শোভাযাত্রা দেখিবার জন্য বহু নরনারী পথের ধারে সারি দিয়া দাঁড়াইয়াছে। হাস্যমুখী যুবতীরা চতুর্দোলা লক্ষ্য করিয়া লাজাঞ্জলি নিক্ষেপ করিতেছে। তারপর আবার অসমতল শিলাবন্ধুর ভূমি, স্বল্প সেচন তুষ্ট জোয়ার বাজরার সুলভ কণ্টকিত ক্ষেত্র। ঊর্ধ্বে চাহিলে দেখা যায় দূরে দূরে 3টি স্তম্ভাকার গিরিশৃঙ্গ, হেমকূট মাতঙ্গ ও মলয়বন্ত আকাশের মাথা তুলিয়া যেন দূরাগত শত্রুর দিকে লক্ষ্য রাখিয়াছে। দিবা 2য় প্রহরের আরম্ভে মিছিল এক উত্তুঙ্গ সিংহদ্বারের সম্মুখে উপস্থিত হইল। ইহাই শেষ তোরণ। তোরণের 2 পাশ হইতে উচ্চ পাষাণ প্রাকার নির্গত হইয়া অন্তর্ভুক্ত ভূমিকে বেষ্টন করিয়া রাখিয়াছে। বিস্তীর্ণ নগরচক্রের ইহা কেন্দ্রস্থিত নাভি। তোরণের প্রহরীরা পথ ছাড়িয়া দিল। মিছিল 7ম পুরীতে প্রবেশ করিল। 7 কৌটার মধ্যে 1 কৌটা। ইহার ব্যাস 4 ক্রোশ। ইহার মধ্যে 34টি প্রশস্ত রাজপথ আছে। তন্মধ্যে প্রধান রাজপথের নাম পান সুপারির রাস্তা। নাম পান সুপারির রাস্তা হইলেও সোনা রূপা হীরা জহরতের বাজার। এই মণিমাণিক্যের হাটের মাঝখানে রাজভবনের অসংখ্য হর্মরাজি। মিছিল সেই দিকেই চলিল। গভীর শব্দে ডঙ্গা ও তুরি বাজিতেছে। পথে লোকারণ্য। পথিপার্শ্বস্থ অট্টালিকাগুলির অলিন্দে বাতায়নে চাঁদের হাট। 2 সুন্দরী রাজকন্যাদের দেখিয়া সকলে জয়ধ্বনি করিতেছে। মণিকঙ্কনা ও বিন্দুমালা চতুর্দোলায় পাশাপাশি বসিয়া আছেন। মণিকঙ্কনা সাহসিনী মেয়ে, কিন্তু তাহার বুকও মাঝে মাঝে দুরু দুরু করিয়া উঠিতেছে। বিন্দুমালার আয়ত চক্ষু সম্মুখ দিয়ে প্রসারিত, কিন্তু তাহার মন আপন অতল গভীরতায় ডুবিয়া গিয়াছে। তিনি ভাবিতেছেন, জীবন এত জটিল কেন? বেলাদ্বীপ প্রহরে মধ্যদিনের সূর্যকে মাথায় লইয়া শোভাযাত্রা রাজভবনের সম্মুখে উপস্থিত হইল। রাজপুরীর 700 প্রতিহারিণী ও পরিচারিকা সভাগৃহের সম্মুখে সারি দিয়া দাঁড়াইয়াছে। তাহাদের বাম হস্তে চর্ম, দক্ষিণ হস্তে মুক্ত তরবারি, সকলেই দৃঢ়াঙ্গী যুবতী।
সুদর্শনা। তাহাদের মধ্যে অল্প সংখ্যক তাড়াতাড়ি যুবতী আছে। পিঙ্গল কেশ ও নীল চক্ষু দেখিয়া চেনা যায়। রাজপুরীতে সভাগৃহ ব্যতীত অন্যত্র পুরুষের প্রবেশ নিষেধ। এই নারী বাহিনী পুরী রক্ষণ করে ও পৌরজনের সেবা করে। চতুর্দোলা রাজসভার স্তম্ভ শোভিত দ্বারের সম্মুখে থামিয়াছিল। কুমার কম্পন অশ্বপৃষ্ঠ হইতে অবতরণ করিলেন। বাদ্যোদ্যম তুমুল হইয়া উঠিল। তারপর সভাগৃহ হইতে মহারাজ দেবরায় বাহির হইয়া আসিলেন। তপ্ত কাঞ্চন দেহ, মুখে সৌম্য প্রশান্ত গাম্ভীর্য, পরিধানে পট্টবস্ত্র ও উত্তরীয়, কর্ণে মণিময় কুন্তল, বাহুতে অঙ্গদ। যৌবনের মধ্যাহ্নে মহারাজ দেবরায়ের দেহ যেন লাবণ্যচ্ছটা বিকীর্ণ করিতেছে। তিনি একটি হস্ত ঊর্ধ্বে তুলিলেন, অমনি বাদ্যোদ্যম নীরব হইল। কুমার কম্পন বলিলেন, মহারাজ, এই নিন, কলিঙ্গর 2 দেবীকে নদী থেকে উদ্ধার করে এনেছি। 2 রাজকন্যা চতুর্দোলা হইতে নামিয়া রাজার সম্মুখে যুক্ত হস্তা হইলেন। রাজাকে দেখিয়া মণিকঙ্কনার সমস্ত ভয় দূর হইয়াছিল। সে হর্ষোৎফুল্ল নেত্রে চাহিল। বিন্দুমালার মুখ দেখিয়া কিন্তু মনের কথা বোঝা গেল না। রাজা পূর্বে কলিঙ্গ কন্যাদের দেখেন নাই। ভাটের মুখে বিবাহ স্থির হইয়াছিল। তিনি একে একে 2 কন্যাকে দেখিলেন। তাহার মুখের প্রসন্নতা আরো গভীর হইল। আশীর্বাদের ভঙ্গিতে করতল তুলিয়া তিনি বলিলেন, স্বস্তি। রসরাজও নিজের দোলা হইতে নামিয়াছিলেন। এই সময় তিনি আসিয়া রাজার সম্মুখে দাঁড়াইলেন, বলিলেন, জয়স্তু মহারাজ, আমি কলিঙ্গের রাজবৈদ্য রসরাজ কুমারীদের সঙ্গে এসেছি। কুমারীদের মাতুল অভিভাবক রূপে ওদের সঙ্গে এসেছিলেন, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। তাই আমি আপনাকে কন্যাদের পরিচয় দিচ্ছি। ইনি কুমারী ভট্টারিকা বিন্দুমালা, ভাবী রাজবধূ, আর ইনি রাজকুমারী মণিকঙ্কনা, ভাবী রাজবধূ সঙ্গিনী রূপে এসেছেন। রাজা বলিলেন, ধন্য, মাতুল মহাশয়কে নিশ্চয় খুঁজে পাওয়া যাবে। আপাতত। রাজা পাশের দিকে ঘাড় ফিরাইলেন। ইতিমধ্যে ধননায়ক লক্ষণ মল্লব রাজার পাশে একটু পিছনে আসিয়া দাঁড়াইয়াছিলেন। ইনি একাধারে রাজ্যের প্রধান সেনাপতি ও মহাসচিব। 50 বৎসর বয়স্ক দৃঢ় শরীর পুরুষ। অত্যন্ত সাধাসিধা বেশবাস। মুখ দেখিয়া বিদ্যা বুদ্ধি ও পদমর্যাদার কোনো পরিচয় পাওয়া যায় না। রাজা তাহাকে বলিলেন, আর্য লক্ষণ, মান্য অতিথিদের পরিচর্যার ব্যবস্থা করুন। এরা আমাদের কুটুম্ব। অতিথি ভবনে নিয়ে গিয়ে এদের সমুচিত পানাহারের বিশ্রামের আয়োজন করুন। যথাজ্ঞা আর্য। লক্ষণ মল্লব করজোড়ে অতিথিদের সম্বোধন করিলেন। আমার সঙ্গে আসতে আজ্ঞা হোক। অতিথি ভবন নিকটেই। সেখানে আপনাদের স্নান পান আহার বিশ্রামের আয়োজন করে রেখেছি। লক্ষণ মল্লব লক্ষ্য করিয়াছিলেন যে রসরাজ চোখে ভালো দেখেন না। তিনি তাহার হাত ধরিয়া আগে লইয়া চলিলেন। অতিথিবর্গ তাহাদের পিছনে চলিল। রাজসভা হইতে 100 হস্ত দূরে রাজকীয় টঙ্কশালের পাশে প্রকাণ্ড দ্বিভুমক অতিথি ভবন। সেখানে 500 অতিথি এককালে বাস করিতে পারে। ইত্যবসরে রাজপুরী হইতে একটি শক্ত সমর্থা দাসী স্বর্ণ কলসে জল আনিয়া রাজকুমারীদের পায়ে কাছে ঢালিয়া দিয়াছিল। এই দাসী বিপুল রাজপরিবারের গৃহিণী, 700 প্রতিহারিণীর প্রধানা নায়িকা, নাম পিঙ্গলা। রাজা তাহাকে সম্বোধন করিয়া বলিলেন, পিঙ্গলে,
কলিঙ্গ কুমারীদের জন্য নূতন প্রাসাদ প্রস্তুত হচ্ছে, এখনও বাসের উপযোগী হয়নি। তুমি আপাতত এদের রাজসভাগৃহের দ্বিতলে নিয়ে যাও, উপস্থিত সেখানেই এরা থাকবেন। পিঙ্গলা একটু হাসিয়া বলিল, যথা আজ্ঞা আর্য। পিঙ্গলাকে নূতন করিয়া বলিবার প্রয়োজন ছিল না, কারণ ইতিপূর্বে রাজার আদেশে সে সভাগৃহের দ্বিতলে রাজকুমারীদের জন্য উপযুক্ত বাসস্থান সাজাইয়া গুছাইয়া রাখিয়াছিল। রাজা বোধ করি কুমারীদের শুনাইবার জন্য এই কথা বলিয়াছিলেন। রাজকীয় সভাগৃহটি দ্বিভূমক, নিম্নতলে সভা বসে, দ্বিতীয় তলে 3টি মহল, একটিতে মহারাজ দিবাকালে বিশ্রাম করেন, দ্বিতীয়টি রাজার পাকশালা, সেখানে 10টি পাচিকা রাজার জন্য রন্ধন করে। নপুংসক কঞ্চুকি পাকশালার দ্বারের পাশে বসিয়া পাহারা দেয়। তৃতীয় মহলটি এতদিন শূন্য পড়িয়াছিল, এখন সাময়িকভাবে নবাগতাদের বাসস্থান নির্দিষ্ট হইয়াছে। রাজা পুনশ্চ বলিলেন, এদের নিয়ে যাও, যথোচিত সেবা করো, দেখো যেন সেবা ত্রুটি না হয়। পিঙ্গলা বলিল, ত্রুটি হবে না মহারাজ, আমি নিজে এদের সেবা করব। ভালো। পিঙ্গলা রাজকুমারীদের স্বাগত সম্ভাষণ করিয়া লইয়া গেল। রাজার ভ্রাতার দিকে ফিরিয়া সস্নেহে তাহার স্কন্ধে হস্ত রাখিলেন। কম্পন, কাল থেকে তোমার অনেক পরিশ্রম হয়েছে, যাও নিজ গৃহে বিশ্রাম করো গিয়ে। কম্পনদেব হর্ষকণ্ঠে বলিলেন, আমার কিছু নিবেদন আছে আর্য। রাজা সপ্রশ্ন নেত্রে ভ্রাতার পানে চাহিলেন, তারপর বলিলেন, এসো। 2 ভ্রাতা সভাগৃহে প্রবেশ করিলেন। বহু স্তম্ভযুক্ত রাজসভার আকৃতি নাট্যমণ্ডপের ন্যায়, 3 ভাগে রাজসভাসদগণের আসন, চতুর্থ ভাগে অপেক্ষাকৃত উচ্চ মঞ্চের ওপর সিংহাসন। পাথরে গঠিত হর্ম, কিন্তু পাথর দেখা যায় না। কুড্ড ও স্তম্ভের গাত্র সোনার তবকে মোড়া। মণিমাণিক্য খচিত স্বর্ণ সিংহাসনটি আয়তনে বৃহৎ, 3-4 জন মানুষ স্বচ্ছন্দে পাশাপাশি বসিতে পারে। সিংহাসনের পাশে সোনার দীপদণ্ড, সোনার পর্ম সম্পুট, সোনার ভৃঙ্গার, চারিদিকে সোনার ছড়াছড়ি। সেকালে এত সোনা বোধ করি ভারতের অন্য কোথাও ছিল না। দ্বিপ্রহরে সভাগৃহ শূন্য, সভাসদরা স্ব-স্ব-গৃহে প্রস্থান করিয়াছেন। রাজা দেবরায় আসিয়া সিংহাসনের ওপর কিংখাবের আসনে বসিলেন। তাহার ইঙ্গিতে কুমার কম্পন তাহার পাশে বসিলেন। 2 জনে পাশাপাশি বসিলে দেখা গেল তাহাদের আকৃতি প্রায় সমান। 10 বছর বয়সের পার্থক্য যতটুকু প্রভেদ থাকে ততটুকুই আছে। এই সাদৃশ্যের সুযোগ লইয়া মহারাজ দেবরায় একটু কৌতুক করিতেন। বিদেশ হইতে কোনো নবাগত রাষ্ট্রদূত আসিলে তিনি নিজে সভায় না আসিয়া ভ্রাতাকে পাঠাইয়া দিতেন। রাষ্ট্রদূতরা চোখে না দেখিলেও রাজার কীর্তিকলাপের কথা জানিতেন। তাহারা কুমার কম্পনকে রাজা মনে করিয়া সবিস্ময়ে ভাবিতেন, এত অল্প বয়সে রাজা এমন কীর্তিমান। রাজা এই তুচ্ছ কাপড়টে আমোদ অনুভব করিতেন বটে, কিন্তু ভেতরে ভেতরে অনিষ্ট হইতেছিল। কুমার কম্পনের মনে সিংহাসনের প্রতি লোভ জন্মিয়াছিল। উভয়ে উপবিষ্ট হইলে রাজা ভ্রু তুলিয়া ভ্রাতাকে প্রশ্ন করিলেন। কুমার কম্পন তখন ধীরে ধীরে বিন্দুমালা অর্জুন বর্মার কথা বলিতে আরম্ভ করিলেন। অর্জুন বর্মা নদী হইতে বিন্দুমালাকে উদ্ধার করিয়াছিল। 2 জনে নির্জন দ্বীপে রাত্রি কাটাইয়াছে, পাশাপাশি শুইয়া ঘুমাইয়াছে। কুমার কম্পন একটু শ্লেষ দিয়া একটু রং চড়াইয়া সব কথা বলিতে লাগিলেন। শুনিতে শুনিতে রাজার ললাট মেঘাচ্ছন্ন হইল। বিবৃতির মাঝখানে লক্ষণ মল্লব একসময় আসিয়া
সিংহাসনের পাদমূলে পার্শ্বিক গালিচার ওপর বসিলেন এবং কোনো কথা না বলিয়া নতমস্তকে কুমারকম্পনের কথা শুনিতে লাগিলেন। কুমারকম্পন তাহার আবির্ভাবে একটু ইতস্তত করিয়া আবার বলিয়া চলিলেন, লক্ষ্মণমল্লভ ও কুমারকম্পনের মধ্যে ভালোবাসা নাই, দুজনেই দুজনকে আর চোখে দেখেন, কিন্তু লক্ষ্মণমল্লভ রাজার মহাসচিব, তাহার কাছে রাজকীয় কোনো কথাই গোপনীয় নয়। কুমারকম্পন বিবৃতি শেষ করিয়া বলিলেন, মহারাজ, আমার বার্তা নিবেদন করলাম, এখন আপনার অভিরুচি। এরপর লক্ষ্মণমল্লভের দিকে বক্র কটাক্ষপাত করিয়া বলিলেন, আমার বিবেচনায় এ কন্যা বিজয়নগরে রাজবধূ হবার যোগ্যা নয়। রাজা ক্ষণিক নীরব থাকিয়া বলিলেন, তুমি যাও, বিশ্রাম করো গিয়ে। কুমারকম্পন অভিবাদন করিয়া প্রস্থান করিলেন, নিজের মনোগত অভিপ্রায় না জানাইয়া। যতটা বলা যায় তাহা বলা হইয়াছে, আপাতত এই পর্যন্তই থাক। রাজা ও মন্ত্রী পরস্পরের চোখে চোখ রাখিয়া কিছুক্ষণ বসিয়া রহিলেন। তারপর রাজা বলিলেন, আপনি বোধহয় কম্পনের কথা সবটা শোনেননি। লক্ষ্মণমল্লভ বলিলেন, না শুনলেও অনুমান করতে পেরেছি। আপনার কি মনে হয়? লক্ষ্মণমল্লভ বলিলেন, ঘটনা সত্য বলেই মনে হয়, কিন্তু ইঙ্গিতটা অমূলক। আমি রাজকন্যাকে দেখেছি, আমার মনে কোনো সংশয় নেই, কিন্তু। রাজা থামিলেন। লক্ষ্মণমল্লভ বলিলেন, অর্জুন বর্মা নিশ্চয়ই দলের সঙ্গে এসেছে, তাকে প্রশ্ন করা যেতে পারে। রাজা বলিলেন, সেই ভালো, তাকে ডেকে পাঠান, আমি তাকে প্রশ্ন করব, আপনি তার মুখ লক্ষ্য করবেন। লক্ষ্মণমল্লভ ঘাড় নাড়িয়া সায় দিলেন, তারপর বাম হস্ত দিয়া দক্ষিণ করতলে তালি বাজাইলেন। সঙ্গে সঙ্গে মঞ্চের পাশের দিক হইতে একজন চোপতার রক্ষী আসিয়া সিংহাসনের সম্মুখে রূপার ভল্ল নামাইয়া নতজানু হইল। মন্ত্রী বলিলেন, রাজকন্যাদের সঙ্গে যারা এসেছে তাদের মধ্যে একজনের নাম অর্জুন বর্মা, অতিথিশালা থেকে তাকে এখানে নিয়ে এসো। রক্ষী ভল্ল হস্তে উঠিয়া দাঁড়াইল। মন্ত্রী পুনশ্চ বলিলেন, বেঁধে আনতে হবে না, সমাদর করে নিয়ে আসবে। রক্ষী বলিল, যথা আজ্ঞা আর্য। রাজা বলিলেন, আমি বিরাম গৃহে যাচ্ছি, সেখানে তাকে পাঠিয়ে দিও। রক্ষী বলিল, যথা আজ্ঞা মহারাজ। অতিথি ভবনে বহু সংখ্যক পরিচারক নবাগতাদের সেবার ভার লইয়াছিল। প্রথমে অতিথিরা শীতল তক্র পান করিয়া পথশ্রম দূর করিলেন, তারপর স্নান ও আহার। অতিথিরা অধিকাংশই আমিষাশী, বহুবিধ মৎস্য ও মাংসাদি সহযোগে জবারের রটিকা ও ঘৃতপক্ক তণ্ডুল গ্রহণ করিলেন। রসরাজ নিরামিষ খাইলেন, তাহার জন্য বিশেষ ব্যবস্থা, দধিমণ্ড ক্ষীর, ফলমূল ও মিষ্টান্নের ভাগই অধিক। প্রচুর আহার করিয়া সুবাসিত তাম্বুল চর্বণ করিতে করিতে সকলেই অতিথি ভবনের দ্বিতলে উপনীত হইলেন। দ্বিতলে সারি সারি অসংখ্য প্রকোষ্ঠ, প্রকোষ্ঠগুলিতে শুভ্র শয্যা বিস্তৃত। অতিথিগণ পরম আরামে সুকোমল শয্যায় লম্বমান হইলেন। অর্জুন বর্মা একটি প্রকোষ্ঠে উপাদান মাথায় দিয়া শয়ন করিয়াছিল। উপাদান হইতে স্নিগ্ধ শীতল অশিরের গন্ধ নাকে আসিতেছে। উদর তৃপ্তদায়ক খাদ্য পানীয়ে পূর্ণ। মস্তিষ্কে নতুন কোনো চিন্তা নাই। অর্জুন বর্মা চক্ষু মুদ্রিত করিয়া রহিল। ক্রমে তাহার নিদ্রাকর্ষণ হইল। সহসা তন্দ্রার মধ্যে নিজের নাম শুনিয়া অর্জুন বর্মার ঘুমের নেশা ছুটিয়া গেল। সে চক্ষু মেলিয়া দেখিল, প্রকোষ্ঠের দ্বারমুখে এক ভল্লধারী পুরুষ দাঁড়াইয়া আছে। অর্জুন বর্মা তরিতে উঠিয়া বসিল। রক্ষী দোপাট্টা দাড়ির মধ্যে হাসিয়া প্রশ্ন করিল, মহাশয়ের নাম কি অর্জুন বর্মা? অর্জুন বলিল, হাঁ, কি প্রয়োজন? রক্ষী বলিল,
শ্রীমান মহারাজ আপনাকে স্মরণ করেছেন, আসতে আজ্ঞা হোক। অর্জুন বিস্মিত হইল। মহারাজ তাহার ন্যায় নগণ্য ব্যক্তিকে কেন স্মরণ করিলেন ভাবিয়া পাইল না। সে গত্রোত্থান করিয়া চলিল। চলো। অতিথিশালা হইতে নামিয়া অর্জুন রক্ষীর সঙ্গে রাজসভার দিকে চলিল। আকাশে এখন সূর্য পশ্চিমে ঢলিয়াছে, কিন্তু এখনো বাতাস উত্তপ্ত। পৌরজন গৃহচ্ছায়া ছাড়িয়া বাহির হয় নাই। জনশূন্য পুরভূমি দিয়া যাইতে যাইতে রক্ষী জিজ্ঞাসা করিল, রাজাকে কি করে অভিবাদন করতে হয় আপনি জানেন তো? অর্জুন দাঁড়াইয়া বলিল, সে কখনো রাজদরবারে যায় নাই। মাথা নাড়িয়া বলিল, না, জানি না। রক্ষী বলিল, চিন্তা নেই, আমি শিখিয়ে দিচ্ছি। সে মাটিতে ভল্ল রাখিয়া রাজবন্দনার প্রক্রিয়া দেখাইল। 2 হাত জোর করিয়া মাথার ঊর্ধ্বে তুলিল, কোটি হইতে ঊর্ধ্বাঙ্গ সম্মুখে অবনত করিল, তারপর খাড়া হইয়া হাত নামাইল, বলিল, রাজাকে এইভাবে অভিবাদন করতে হয়, পারবেন? অর্জুন অনুরূপ প্রক্রিয়া করিয়া দেখাইল। নূতনত্ব থাকিলেও এমন কিছু শক্ত নয়। রক্ষী তুষ্ট হইয়া বলিল, ওতেই হবে। সভাগৃহের দ্বিতলে উঠিবার সোপান মুখে শস্ত্র হস্তা 2 তরুণী প্রহরিণী দাঁড়াইয়া আছে। পুরুষ প্রহরীর অধিকার শেষ হইয়া এখান হইতে স্ত্রী প্রহরীর এলাকা আরম্ভ হইয়াছে। প্রহরিণীদ্বয় অর্জুন বর্মাকে উত্তম রূপে নিরীক্ষণ করিল, রক্ষীকে প্রশ্ন করিল, তারপর পথ ছাড়িয়া দিল। রক্ষী নিচেই রহিল। অর্জুন বর্মা সংকীর্ণ সোপান দিয়া ওপরে উঠিতে লাগিল। সোপান মধ্যপথে মোড় ঘুরিয়া গিয়াছে। মোড়ের কোণে অন্য একজন প্রহরিণী দাঁড়াইয়া আছে। তাহাকে অতিক্রম করিয়া অর্জুন বর্মা দ্বিতলে উঠিল। এখানে আরও 2 জন প্রহরিণী। তাহারা জানিত অর্জুন বর্মা নামক এক ব্যক্তিকে রাজা আহ্বান করিয়াছেন। তাহাদের মধ্যে একজন অর্জুনকে রাজ সমীপে উপনীত করিল। রাজকক্ষটি আকারে যেমন বৃহৎ, উচ্চদিকে তেমনি গোলাকৃতি ছাদযুক্ত। মুসলমান স্থাপত্যের প্রভাবে ভবন শীর্ষে গম্বুজ রচনার রীতি প্রচলিত হইয়াছিল। দেয়ালগুলি পুরু রেশমের কানাত দিয়া আবৃত। তাহার ফলে কক্ষটি দ্বীপ্রহরেও ঈষৎ ছায়াচ্ছন্ন ও নিরুত্তাপ হইয়া আছে। কক্ষের মধ্যস্থলে মণিমুক্তা জড়িত মর্মর পালঙ্কে মহারাজ দেবরায় অর্ধশয়ন রহিয়াছেন। তাহার মাথার দিকে মসৃণ শিলাকুট্টিমের ওপর বসিয়া মন্ত্রী লক্ষ্মণ মল্লব কোনো দুরূহ চিন্তায় মগ্ন আছেন। পায়ের কাছে মেঝেয় বসিয়া পিঙ্গলা পান সাজিতেছে এবং মৃদু কণ্ঠে রাজাকে নবাগতা কলিঙ্গ কুমারীদের কথা শুনাইতেছে। রাজকুমারীরা স্নানাহার সম্পন্ন করিয়া বিশ্রাম করিতেছেন। কন্যা দুটি যেমন সুন্দরী তেমনি শীলবতী। প্রথমটি একটু গম্ভীর প্রকৃতির, দ্বিতীয়টি সরলা হাস্যময়ী। পিঙ্গলা সোনার তাম্বুল কলঙ্ক 2টি হাতে রাজার সম্মুখে ধরিল। রাজা একটি পান তুলিয়া মুখে দিলেন, বলিলেন, তুমি পান নাও, আর্য লক্ষণকেও দাও। রাজার সম্মুখে তাম্বুল চর্বণ পুরুষের পক্ষে নিষিদ্ধ ছিল, তবে অনুমতি দিলে খাওয়া চলিত। স্ত্রীলোকের পক্ষে কোনো নিষেধ ছিল না, এমনকি নর্তকীরাও রাজার সম্মুখে পান খাইত। লক্ষ্মণমল্লব পানের বাটা লইয়া নিজের সম্মুখে রাখিলেন। তারপর শঙ্কুলা লইয়া নিপুণ হস্তে সুপারি কাটিতে লাগিলেন। পিঙ্গলা বাটা হইতে একটি পান লইয়া মুখে পুরিল। এই সময় অর্জুন বর্মা দ্বারের নিকট আসিয়া দাঁড়াইল এবং শিক্ষানুযায়ী যুগ্ম বাহু তুলিয়া রাজাকে বন্দনা করিল। রাজা তাহাকে কক্ষের মধ্যে আহ্বান করিলেন। সে আসিয়া পালঙ্কের সমীপে ভূমির ওপর পা মুড়িয়া বসিল।
তাহার মেরুদণ্ড ঋজু হইয়া রহিল। দেহভঙ্গিতে দীনতা নাই, আবার ঔদ্ধত্যও নাই। রাজা পিঙ্গলাকে ইঙ্গিত করিলেন। সে পাশের একটি কানাত ঢাকা দ্বার দিয়া বাহিরে চলিয়া গেল। কক্ষে রহিলেন রাজা, লক্ষ্মণমল্লভ এবং অর্জুন বর্মা। লক্ষ্মণমল্লভ শঙ্কুলায় কুচকুচ শব্দ করিয়া সুপারি কাটিতেছেন, যেন অন্য কিছুতেই তার মন নাই। রাজা নিবিষ্ট চক্ষে অর্জুনকে দেখিলেন, তারপর শান্ত কণ্ঠে বলিলেন, তোমার নাম অর্জুন বর্মা? অর্জুন ইতিপূর্বে দূর হইতে মহারাজ দেবরায়কে একবার দেখিয়াছিলেন। এখন মুখোমুখি বসিয়া সে তাহার পরিপূর্ণ অনুভব উপলব্ধি করিল। রাজা দেখিতে শান্ত শিষ্ট, কিন্তু তাহার একটি বজ্রকঠিন ব্যক্তিত্ব আছে, যাহার সম্মুখীন হইলে অভিভূত হইতে হয়। অর্জুন যুক্ত করে বলিল, আজ্ঞা মহারাজ। রাজা বলিলেন, তুমি ক্ষত্রিয়, রাজকন্যাদের নৌকায় যোদ্ধারূপে এসেছ? অর্জুন বলিল, আমি রাজকন্যাদের সঙ্গে কলিঙ্গ থেকে আসিনি মহারাজ। রাজা ঈষৎ বিস্ময়ে বলিলেন, সে কী রকম? অর্জুন তখন গুলবর্গা ত্যাগের বিবরণ বলিল। রাজা শুনিলেন। লক্ষ্মণমল্লভ শঙ্কুলা থামাইয়া অর্জুনের মুখের ওপর সন্ধানী চক্ষু স্থাপন করিলেন। বিবৃতি শেষ হইলে রাজা বলিলেন, চমকপ্রদ কাহিনী। তোমার পিতার নাম কি? অর্জুন বর্মা বলিল, আমার পিতার নাম রাম বর্মা। রাজা একবার মন্ত্রীর দিকে অলসভাবে চক্ষু ফিরাইলেন। লক্ষ্মণমল্লভের শঙ্কুলা আবার সচল হইল। রাজা বলিলেন, ভালো। সংবাদ পেয়েছি কাল ঝড়ের সময় তুমি রাজকন্যাকে নদী থেকে উদ্ধার করেছিলে। তুমি উত্তম সন্তরক। কিভাবে রাজকুমারীকে উদ্ধার করিলে আমাকে শোনাও। রাজার এই জিজ্ঞাসার মধ্যে অর্জুন কোনো কূট উদ্দেশ্য দেখিতে পাইল না। সে সরলভাবে রাজকন্যা উদ্ধারের বৃত্তান্ত বলিল। তাহার মনে পাপ ছিল না, তাই কোনো কথা গোপন করিল না। নিজের কৃতিত্ব যথাসম্ভব লঘু করিয়া বলিল। রাজা ও মন্ত্রী উহার মুখের ওপর নিশ্চল চক্ষু স্থাপন করিয়া শুনিলেন। বৃত্তান্ত শেষ হইলে রাজা কিছুক্ষণ প্রীত মুখে নিজের কর্ণের মণিকুন্তল লইয়া নাড়াচাড়া করিলেন। তারপর বলিলেন, তোমার কাহিনী শুনে পরিতুষ্ট হয়েছি। তোমার সৎ সাহস আছে। বিপদের সম্মুখীন হয়ে তোমার বুদ্ধি বিক্ষিপ্ত হয় না। তুমি বিজয়নগরে বাস করতে চাও, ভালো কথা। কোন কাজ করতে চাও? অর্জুন জোর হস্তে বলিল, মহারাজ, আমি ক্ষত্রিয়। আমাকে আপনার বিপুল বাহিনীর অন্তর্ভুক্ত করে নিন। রাজা বলিলেন, সৈন্যদলে যোগ দিতে চাও? ভালো ভালো, কিন্তু বর্তমানে তুমি কলিঙ্গ সমাগত অতিথিদের অন্যতম। আপাতত বিজয়নগরের রাজ আতিথ্যে থেকে আহার বিহার করো, তারপর তোমার ব্যবস্থা হবে। এই স্বর্ণমুদ্রা নাও। তুমি রাজকুমারীর প্রাণ রক্ষা করেছ। তোমার প্রতি আমি প্রসন্ন হয়েছি। রাজার পালঙ্কের ওপর উপাধানের পাশে এক মুষ্টি স্বর্ণমুদ্রা রাখা ছিল। ছোট বড় অনেকগুলি স্বর্ণমুদ্রা। রাজা একটি বড় মুদ্রা লইয়া অর্জুনকে দিলেন। অর্জুন কপোত হস্তে গ্রহণ করিল। রাজা বলিলেন, আর্য লক্ষণ, অর্জুন বর্মাকে পান দিন। লক্ষ্মণমল্লভ বাটা হইতে অর্জুনকে পান দিলেন। অর্জুন জানে না যে পান দেওয়ার অর্থ বিদায় দেওয়া। সে পান মুখে দিয়া ইতস্তত করিতে লাগিল। শতপ্রবৃত্ত হইয়া রাজসকাশ হইতে চলিয়া যাওয়া উচিত হইবে কিনা ভাবিতে লাগিল। লক্ষ্মণমল্লভ তাহা বুঝিয়া হাতে তালি বাজাইলেন। প্রহরীরে দ্বারের সম্মুখে আসিয়া দাঁড়াইল। মন্ত্রী বলিলেন, অর্জুন বর্মাকে পথ দেখাও। অর্জুন তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল। পূর্বের ন্যায় উদ্বাহ প্রণাম করিয়া প্রহরিণীর সঙ্গে বাহিরে চলিয়া গেল। রাজা ও মন্ত্রী কিছুক্ষণ আত্মস্থ হইয়া বসিয়া রহিলেন। কেবল মন্ত্রীর হাতের যন্ত্রিকা কুচকুচ শব্দ করিয়া চলিল। অবশেষে রাজা লক্ষ্মণমল্লভের দিকে সপ্রশ্ন দৃষ্টিপাত করিলেন।
লক্ষণ মল্লব মাথা নাড়িয়া বলিলেন, কুমার কম্পন তিলকে তাল করেছেন। অর্জুন বর্মার মন নিষ্পাপ, সুতরাং রাজকন্যাও নিষ্পাপ। রাজা বলিলেন, আপনি যথার্থ বলেছেন, আমারও তাই মনে হয়। কম্পন ছেলে মানুষ, রজ্জুতে সর্পভ্রম করেছে, কিন্তু তবু বিবাহোন্মুখী কন্যাকে পরপুরুষ স্পর্শ করেছে। এ বিষয়ে শাস্ত্রের বিধান যদি কিছু থাকে। মন্ত্রী বলিলেন, উত্তম কথা, গুরুদেবের উপদেশ নেওয়া যাক। অতএব রাজগুরু আর্য কূর্মদেবকে রাজার প্রণাম পাঠানো হইল। কূর্মদেব একটি তৃণাসন হস্তে উপস্থিত হইলেন। শীর্ণকায় পলিত শীর্ষ ব্রাহ্মণ। রাজা তাহার সম্মুখে দণ্ডবৎ হইলেন। কূর্মদেব স্বস্তিবাচক উচ্চারণ করিয়া শিলাকুট্টিমের ওপর তৃণাসন পাতিয়া উপবিষ্ট হইলেন। রাজাও ভূমিতে বসিলেন। সমস্যার কথা শুনিয়া কূর্মদেব কিয়ৎকাল চক্ষু মুদিত মৌনভাবে রহিলেন। শাস্ত্রজ্ঞ প্রবীণ ব্যক্তি হইলেও তিনি শাস্ত্রকে শস্ত্রের ন্যায় ব্যবহার করেন না, লঘু পাপে গুরুদণ্ডের ব্যবস্থা করেন না। তিনি চক্ষু খুলিয়া বলিলেন, দোষ হয়েছে, কিন্তু গুরুতর নয়। বিবাহোন্মুখী কন্যাকে সাধু উদ্দেশ্যে পরপুরুষ স্পর্শ করিলে তাদৃশ্য দোষ হয় না, তবে প্রায়শ্চিত্ত করতে হবে। বিবাহ 3 ঋতুকাল বন্ধ থাকবে। এই 3 মাস কন্যা প্রত্যহ প্রাতে অবগাহন স্নান করে পম্পাপতির মন্দিরে স্বহস্তে পূজা দেবেন, তাহলেই তার পাপ মুক্তি হবে। তখন বিবাহ হতে পারবে। শ্রাবণ মাসে আমি বিবাহের তিথি নক্ষত্র দেখে রাখব। গুরুর ব্যবস্থা রাজার মনোপুত হইল। বিবাহ 3 মাস পরে হইলে ক্ষতি কি, বরং এই অবকাশে ভাবী বধূর সহিত মানসিক পরিচয়ের সুযোগ হইবে। ইতিমধ্যে কন্যার পিতা গজপতি ভানুদেবকে সংবাদটা জানাইয়া দিলেই চলিবে। রাজা বলিলেন, যথা আজ্ঞা গুরুদেব। 2 দণ্ড পরে গুরুদেব বিদায় লইলেন। তখন রাজা ও মন্ত্রী নিভৃতে মন্ত্রণা করিতে বসিলেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।